আপনারা কি চান না যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি ইনভ্যালিড হয়ে যাক? আপনারা কি চাচ্ছেন যে মনে মনে আওয়ামী লীগ আবার একদিন ফিরে আসবে, আওয়ামী লীগ ফিরে আসুক? এটা আপনারা চান কিনা? আমার দৃঢ় বিশ্বাস, আমার যারা দর্শক আছে তারা অধিকাংশই বলবেন না, আমরা এটা চাই না বলেই তো বিএনপি এবং জামাতের মধ্যে ঐক্য চাই। বিএনপি এবং জামাতের এই দ্বন্দ্ব আমাদের পছন্দ হচ্ছে। আমি এই সমীকরণটার একটা ব্যাখ্যা দিব, যেটা আশা করি যে এর মধ্য দিয়ে আপনারা কিছু প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন, আবার নাও পেতে পারেন। নতুন প্রশ্নের উদ্রেক হতে পারে যে কি হবে তাহলে। দেখুন, এই সমস্যাটা, বিএনপি এবং জামাতের এই সমস্যাটা বোঝার জন্য আপনাকে যেতে হবে ভারতীয় উপমহাদেশে দ্য গ্রেট সেপারেশন নামক যেই ঐতিহাসিক ব্যবধান, বিচ্ছেদ, সেটির প্রেক্ষাপট আপনাকে একটু বুঝতে হবে। আমি ফেসবুকে যে স্ট্যাটাস লিখেছি 10 দিন আগে, সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি। যারা ফেসবুকে লেখালেখি পড়েন তারা এরই মধ্যে পরিচিত এই গ্রেট সেপারেশন থিওরি নিয়ে। সেপারেশনটা হলো, ঐতিহাসিক সেপারেশন হলো ভারত এবং পাকিস্তান মিলে যখন একটা অখণ্ড রাষ্ট্র ছিল, ব্রিটিশরা যখন শাসন করত 1947-এর আগে, ব্রিটিশরা এখান থেকে পালিয়ে যাওয়ার আগ দিয়ে এই রাষ্ট্রের বিভাজন তৈরি হয়। একটা হলো পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আর একটা হলো ভারত। তো এই ভারতের যখন এবং পাকিস্তানের সীমারেখা তৈরি হয়, তখন ব্রিটিশ রাজদের তরফ থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল যারা মুসলিম এই ভূখণ্ডে, ভারত ভূখণ্ডে, তারা চাইলে মুসলিম ভূখণ্ডে যেতে পারে। সুতরাং ভারত থেকে কোটি মুসলিম পাকিস্তানে পাড়ি দিয়েছিল। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ভারতীয় লোক ছিলেন। পূর্ব পাকিস্তানের তৎকালীন ফখরুদ্দিন বিরিয়ানির ফখরুদ্দিন একজন ভারতীয় ছিলেন। তো এরকম অনেক লক্ষ মানুষ পাড়ি দিয়েছিলেন মুসলিম, যারা ভারত ভূখণ্ড থেকে দুই পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে এবং পূর্ব পাকিস্তানে। বিপরীতভাবে ভারতের পাকিস্তানের পাঞ্জাব থেকে, সিন্ধু থেকে লক্ষ লক্ষ হিন্দু ট্রেনে চড়ে তারা ভারত ভূখণ্ডে চলে এসেছিলেন। বাংলাদেশ থেকেও নোয়াখালী এবং অন্যান্য জায়গা থেকে লক্ষ হিন্দু ভারতে বাড়ি জমিয়েছিল। তো এটাকে বলে সেপারেশন, অর্থাৎ মা বাপ দাদার ভিটার উপরে যাদের জীবন বসতি, সেই জীবন বসতিকে একটা ত্যাগ করে চলে যাওয়া। কেন ত্যাগ করে চলে যেতে হয়েছিল? তখন ছিল এটি রূঢ় বাস্তবতা, সময়ের রূঢ় সিদ্ধান্ত, যেটি আমরা মেনে নিতে হয়েছিল আমাদের বাপদাদা 14 পুরুষদের। এরপরেও যে কিছু মানুষ ছিলেন না ভূখণ্ডে, ভারত ভূখণ্ডে মুসলিমরা ছিলেন না তা না, ছিল বলেই আজকে ভারতে প্রায় 20 কোটির বেশি মুসলিম। পাকিস্তান এবং বাংলাদেশেও হিন্দুদের সংখ্যা নেহায়েত কম নয়, প্রায় 10% অফ টোটাল পপুলেশন। কিন্তু এটাকে বলে ঐতিহাসিক সেপারেশন, দ্য গ্রেট সেপারেশন। এখন আমি বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় 2000 সাল থেকে মূলত বিএনপি এবং জামাতের যে একসাথে পথ চলা, সেটি 2024 সালের নির্বাচনের আগে একবার এটি ভেঙে গিয়েছিল এবং এটি ভাঙা অবস্থাতেও আছে। কিন্তু শেখ হাসিনা বিরোধী জোট হিসেবে, দল হিসেবে একসাথে ছিল, একসাথেই রাজনীতি করেছে। সুতরাং দীর্ঘ 24 বছর ধরে বিএনপি এবং জামাতের কর্মীরা একে অপরের সাথে ভাই আলিঙ্গন, এমনকি আমরা সোশ্যাল মিডিয়াতেও যারা কথা বলি, ইন্টেলেকচুয়াল হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, আমরা একে অপরের সহযোগী সহযোদ্ধা হিসেবে কাজ করেছি। কিন্তু দুটি রাজনৈতিক দলের দর্শন, জন্ম, উৎপত্তি, চিন্তাভাবনা দুটোই দুই মেরুতে অবস্থিত। কিন্তু এদের ভিতরে এই যে বন্ধনটা ছিল, ঠিক যেমন মুসলিম এবং হিন্দুরা মিলে গ্রেটার ভারতবর্ষে ছিল, কিন্তু দ্য গ্রেট সেপারেশনের সময় কি হলো? আলাদা হয়ে যেতে হলো। এখন বিএনপি আর জামাতের গত 2000 সাল থেকে সম্পর্কটা আরও আগে 1990-এর, কিন্তু 90 থেকে 96-এর পরে, 96-তে আগে জামাত আওয়ামী লীগের সাথে গিয়েছিল, যে কারণে বিএনপির পরাজয় হয়েছিল। তারপর আবার 2001-এ তারা বুঝতে পারলো না একসাথেই থাকতে হবে। সুতরাং আমি ওই সময়টা দেখছি না, আমি দেখছি 2000 সাল থেকেই দেখছি। এখন সময় এসেছে কি না যে দুটি দল আলাদা হয়ে যাবে, আলাদা রাজনীতি করবে। কেন আমি এই আলোচনা করছি এই কারণে যে সাম্প্রতিক সময়ে যখন ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন, একদম শুরুতে তো দিয়েছিলেন যে এক স্বৈরাচার চলে গিয়েছে, আরেক স্বৈরাচারের কবলে দেশ যেন না পড়ে। বিভাজনের শুরুটা সেখানেই ছিল, কিন্তু দেশের স্বার্থে, ঐক্যের স্বার্থে এগুলো নিয়ে কেউ কোনো কথা বলেনি। এর মধ্যে আবার ডক্টর শফিকুর রহমান যখন বলেছেন যে সেনাবাহিনী এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক, তখন সেটার ব্যাখ্যা দিতে যে রুহুল কবির রিজভী বলছেন যে সেনাবাহিনী না হয় দেশপ্রেমিক মানলাম, কিন্তু আপনারা দেশপ্রেমিক বলেন কোন স্বার্থে?
আপনারা তো এই দেশ চাননি। ৭১-এ আপনাদের ভূমিকা কী ছিল? স্পষ্ট, দ্বন্দ্বটা শুরু হলো, এরপরে ব্যাখ্যা দিল, আবার জামায়াতে ইসলামী ব্যাখ্যা দিল, কিন্তু বিএনপি পাল্টা ব্যাখ্যা দিচ্ছে। এখন শুধু রুহুল কবির রিজভী না, সবাই এক বাক্যে কথা বলা শুরু করেছে, এমনকি ছাত্র সংগঠন, অঙ্গ সংগঠন, যুব সংগঠন সবাই জামাতের রাজনীতির প্রকাশ্যে বিরোধিতা করছে। এটাতে মাঠ পর্যায়ে বিএনপি এবং জামাতের কিছু মানুষ যারা একসাথে খাইতেন, ঘুমাতেন, বিচলিত, বিব্রত, হতবিহ্বল। কিন্তু এই সমস্যাটা যে হবে সেটি বহুত আগেই আমি অন্তত আজ করতে পেরেছি, এবং আমি বহুত আগে থেকেই এ বিষয়ে লেখালেখি করছি, এবং এটি একটি সময়ের বাস্তবতা। এই সময়ের বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে যদি আপনি আওয়ামী লীগের প্রত্যাবর্তন না চান। কেন আওয়ামী লীগের প্রত্যাবর্তন না চাওয়ার প্রশ্নটা আসছে এই কারণে যে বাংলাদেশে এখন ২০২৪ সালের এই যে নির্বাচনের একটি গতি প্রবাহ আমরা দেখতে পাচ্ছি। হয়তো এবছরের ২০২৫ সালের শেষের দিকে অথবা তারও আগেও হতে পারে। সেনাপ্রধানের সাথে খালেদা জিয়া বৈঠক করেছেন, আমরা জানি না কী সিদ্ধান্ত হয়েছে, বিএনপি কোন পথে আগাবে, কিন্তু যেভাবেই হোক এবছরের নির্বাচনটা হতে হবে। সেই নির্বাচনে আপনার পক্ষ লাগবে। নির্বাচন কোনোদিন এক পক্ষে নির্বাচন হয় না, নির্বাচন হতে হয় দুই পক্ষ থাকবে। তো বিএনপি এবং জামায়াতের যদি জোট থেকে থাকে তাহলে বিপরীত পক্ষে কারা দাঁড়াবে নির্বাচনে? আওয়ামী লীগ। তার মানে আপনি আওয়ামী লীগের নির্বাচনে ফেরার প্রত্যাশা করছেন। স্বাভাবিক পন্থায় আওয়ামী লীগের যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থেকেও থাকে, মাঠে তাদের নেতৃত্ব নেই, তাদের রাজনীতির মিছিল মিটিং করতে পারবে না, তারা দৌড়ের ওপর থাকবে, এটি বাস্তবতা। যতই আমি ফেয়ার ফিল্ড তৈরি করি, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করি, সেক্ষেত্রে আওয়ামী লীগের যেই জনসমর্থন এবং গণহত্যার যে দায়, তারা তো মানুষের কাছে ভোট চাইতেও যেতে পারবে না আপাতত। ভবিষ্যৎ কী হয় আমি জানি না। তো সেই আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত এবং বিএনপি এককভাবে জোট করে একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ জোট হিসেবে সামনে আসবে, না আওয়ামী লীগ যে মাঠে নাই সেই বাস্তবতাটা এবছর থেকেই মাথায় নিয়ে আপনাকে প্রস্তুতি নিতে হবে রাজনীতির প্রতিকূল দল হিসেবে একে অপরকে মুখে দাঁড়ানোর জন্য। এটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের যদি আমরা সম্ভাবনা, শক্তি এবং আমরা প্রেক্ষাপট আমাদের মাথায় থাকে, তো সেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যদি বিএনপি আর জামাত একই জোটে থাকে, একই ভাই ভাই থাকে, নির্বাচনটা হবে কার সাথে? স্বতন্ত্রদের সাথে। সেটা তো ২৪ সালের নির্বাচনে শেখ হাসিনা করেছেন। ঈগল প্রতীকের প্রার্থী নিয়ে ডামি নির্বাচন হয়নি, পাবলিক অ্যাকসেপ্টেড হয়নি। মানুষ এই এক পক্ষের খেলাধুলা পছন্দ করে না, মানুষ প্রতিদ্বন্দ্বিতা চায়, তুমুল প্রতিদ্বন্দ্বিতা চায়। সেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে কার সাথে? বিএনপির সাথে, জামায়াতের সাথে। অনেকেই বিএনপি এবং জামায়াতের এই প্রতিদ্বন্দ্বিতা মেনে নিতে চান না, কিন্তু এটি একটি বাস্তবতা। আমি দেখি বিএনপির সাথে মূল প্রতিদ্বন্দ্বিতাটা হবে না, জামাতের হবে না। মূল প্রতিদ্বন্দ্বিতা এবছর যদি জামাতের সাথে হয়ও, জামাতের সাথে জোট বাঁধবে তখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের সমর্থিত যে জাতীয় নাগরিক কমিটি, আমি জানি না তারা নতুন নামে আসবে কিনা, বাট আপাতত এটাই বলা হচ্ছে যে তারা একেবারে অল আউট বিএনপি বিরোধী প্রচারণায় তারা নেমেছে। ঠিক যেভাবে তাদের শহীদ মিনারের সমাবেশে যেইভাবে যেসব প্লাকার্ড তারা নিয়ে গিয়েছে, কাদের মির্জা ভাই ভাই, বাংলাদেশে শান্তি নাই, তো এই ধরনের বয়ান, স্লোগান কারা তুলছে? শিবির তুলছে। শিবির যেদিন সম্মেলন ছিল সেই দিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিকালে তাদের এই সমাবেশ ডাক দেখেছে। এর বাইরেও আমরা জানি যারা ছাত্র আন্দোলনের সাথে ফ্রন্ট লাইনে আছেন তারা মূলত শিবির মতাদর্শের লোকজনদের সাথেই তাদের ওঠা বসা এবং তাদের সাথে ভালো সম্পর্ক। সুতরাং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াতে ইসলাম তারা একটা নির্বাচনী অ্যালায়েন্স করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সামনে থেকে উন্মুক্ত রাজনীতির চর্চা করা তরুণরা সামনে থাকবে, জামায়াতে ইসলাম পেছনে তাদের সাংগঠনিক স্ট্রাকচার ব্যবহার করবে, তারা যেন পাড়ায় মহল্লায় মিছিল করতে পারে, সাংগঠনিক দক্ষতা দেখাতে পারে, সেটার একটা সম্ভাবনা উকে দিচ্ছে। আমি জানি না জাতীয় নাগরিক কমিটির ভিতরে যেসব সেন্ট্রিস্ট মধ্যপন্থার জামাত বিরোধী লোকজন আছে, বাম রাজনীতিবিদ, তারা এই অ্যালায়েন্স কতটা মেনে নেবে কিংবা আদৌ এটা সফল হবে কিনা, কিন্তু এটি একটি সম্ভাবনা। সেই সম্ভাবনায় জামায়াত এবং ছাত্রদের দল, সাথে আরও কিছু ইসলামী দল, যেমন আমরা দেখছি ইসলামী স্বাতন্ত্র আন্দোলন জামায়াতের কাছাকাছি আসার চেষ্টা করছে, মামুনুল হকের যে দল তারা জামায়াতের কাছাকাছি আসার চেষ্টা করছে, এবং এই পক্ষকে সাপোর্ট দেওয়ার জন্য পত্রিকা হিসেবে আমার দেশের মাহমুদুর রহমান,
ইউটিউবারদের আপনার নাম জানান, আমি নতুন করে নাম বলছি না। সুতরাং এটা একটা শক্ত প্রতিপক্ষ হিসেবে আমরা মনে করছি যে বিএনপিকে মোকাবেলা করার জন্য। তো অন্যদিকে বিএনপির সাথে তখন কারা আসবে? বিএনপি কি একলা মাঠে থাকবে? না, বিএনপি একলা মাঠে থাকবে না। তখন বিএনপি মধ্যপন্থার দল হিসেবে তার যে নিজস্ব ভোট ব্যাংক আছে সেটা তো আছেই, প্লাস কিছুটা ইসলামপন্থী অন্যান্য যারা দল, যেমন নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ কিংবা এবি পার্টি, তারা আমার মনে হয় না জামাতের সাথে যাবে, তারা বিএনপির দিকেই আসবে। সুতরাং ইসলামপন্থার কিছু দল থাকবে বিএনপির সাথে, আর থাকবে বাম রাজনৈতিক দলগুলো, যেমন জুনায়েদ সাকির দল, মাহমুদুর রহমান মান্নার দল, সিপিবি এবং অন্যান্যরাও যদি বিএনপির সাথে অ্যালাই করে আমি অবাক হব না। এই কারণে হব না যে আওয়ামী লীগকে, এবং আওয়ামী লীগ বলতে ভুলে গিয়েছি, আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক, যারা যদি ভোটে আওয়ামী লীগ না থাকে তাদের নিজেদের স্বার্থেই হয়তো মুক্তিযুদ্ধ, বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি, কালচার, নারী স্বাধীনতা, এইসব প্রশ্নে যারা বিশ্বাস করেন, উদার মানুষরা যারা এর আগে আওয়ামী লীগকে সমর্থন করেছেন কিন্তু এখন শেখ হাসিনার গণহত্যাকে সমর্থন করেন না এবং শেখ হাসিনার বিদায়ে তারাও সমানভাবে ভূমিকা রেখেছেন, তেমন মানুষগুলো সাময়িকভাবে হলেও তারা বিএনপির রাজনীতির সাথে ঝুঁকবে। এটি একটি ভোটের সমীকরণ, আমি জানি না এটি কোথায় যেয়ে দাঁড়াবে, কিন্তু এটি একটি সমীকরণ এবং এই সমীকরণটা হচ্ছে সময়ের রূঢ় বাস্তবতা বলেই বিএনপি স্পষ্টভাবে জামায়াতকে ঘায়াল করছে যে মুক্তিযুদ্ধের সময় তোমার অবদান কী ছিল। মুক্তিযুদ্ধের ওনারশিপ এতদিন আওয়ামী লীগের ছিল, এই ওনারশিপটা দেখিয়ে আওয়ামী লীগ লুটপাট করেছে, লুটতারাজ করেছে, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করেছে, কিন্তু মুক্তিযুদ্ধ তো আর মিথ্যা না, মুক্তিযুদ্ধ তো সত্য। ঠিক যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়ে কিছু মানুষ সন্ত্রাস করে, কিন্তু সন্ত্রাস করলে তো আর ধর্ম মিথ্যা হয় না, ধর্ম সত্য, অপব্যাখ্যা মিথ্যা। মুক্তিযুদ্ধ সত্য, কিন্তু মুক্তিযুদ্ধের নাম করে যারা লুটপাট করেছে সেইটা মিথ্যা। তো এই মুক্তিযুদ্ধের যে ওনারশিপ সেটা আওয়ামী লীগের ছিল। আওয়ামী লীগ যেহেতু পালিয়ে গিয়েছে, মুক্তিযুদ্ধ তো পালিয়ে যায়নি, ৭১-এর চেতনা পালিয়ে যায়নি। ৭১-কে অস্বীকার করলে বিএনপির রাজনীতি অস্বীকার করা হয় এই কারণে যে জিয়া রহমান হচ্ছে একজন বীর, সম্মুখ বীর, তিনি তার নিজের স্বাধীনতার ঘোষক, তাকে কেন্দ্র করে জেড ফোর্স গঠিত হয়েছে। রণাঙ্গনে যেসব মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছে তার অধিকাংশ বিএনপিতে, মেজর হাফিজ থেকে শুরু করে অন্যান্য যারা আছেন। অন্যদিকে আওয়ামী লীগের যারা মুক্তিযোদ্ধা ছিলেন, শেখ মুজিবুর রহমান পাকিস্তানে ছিলেন আর বাকিরা ছিলেন কলকাতায়। সুতরাং মুক্তিযুদ্ধের ওনারশিপ দাবি করার যৌক্তিক দল হচ্ছে বিএনপি। এর বাইরে নারী স্বাধীনতায় তারা বিশ্বাস করে, তাদের প্রত্যেকটি নেতৃত্ব আছে প্রায় 50% নারী নেতৃত্ব। সুতরাং এই সমস্ত কিছু মিলিয়ে সমাজের যে কাঠামো, সেই কাঠামোতে আপনাকে দেখতে হবে যে ভাগটা দুইটা। একটা হলো বিএনপির নেতৃত্বে সেন্ট্রিস্ট অর্থাৎ মধ্যপন্থী রাজনীতি, যেখানে আওয়ামী লীগের কিছু ভোট, বামপন্থার কিছু ভোট এবং উদার ইনক্লুসিভ মুসলিম ভোট। অন্যদিকে জামায়াতের নেতৃত্বে কঠোর ডানপন্থী ভোট এবং ছাত্রদের নেতৃত্বে ইসলামী চেতনায়, অ্যান্টি ইন্ডিয়ান চেতনায়, জামাতের সাথে সংশ্লিষ্টতার চেতনায় একটা পক্ষ। আপনাকে এই সমীকরণটা যদি আপনি বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশ করতে পারেন, ভালোভাবে যদি করতে পারেন, তাহলে ওই যে বললাম, মানুষ এক পক্ষের খেলাধুলা পছন্দ করে না। আপনার রাজনীতিতে যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে, শত্রু না থাকে, প্রতিপক্ষ না থাকে, তাহলে অটোমেটিক্যালি আওয়ামী লীগ তার স্পেস ক্রিয়েট করার সুযোগ পাবে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যদি আওয়ামী লীগের রাজনীতিকে চিরতরে বিদায় দিতে হয়, তাহলে আপনাকে এই প্রতিদ্বন্দ্বিতার ভাব গড়ে তুলতে হবে আগামী 10, 15, 20 বছরে, যেন আস্তে আস্তে আওয়ামী লীগের যে রাজনীতি চাহিদা সেটা ইনভ্যালিড হয়ে যায়। প্রথমত মুক্তিযুদ্ধের ওনারশিপ বিএনপি নিয়ে নেবে, সংস্কৃতি অঙ্গনের ওনারশিপ বিএনপি নিয়ে নেবে, বাম দলগুলো বিএনপির সাথে আসবে, উদার মধ্যপন্থী মুসলিম দলগুলো বিএনপির সাথে আসবে। অন্যদিকে ছাত্রদের নেতৃত্বে তরুণ উদীয়মান ডানপন্থী তারুণ্য রাজনৈতিক দল গঠন হবে, যার পেছনে ব্যাক হিসেবে কাজ করবে জামায়াতের মুক্তিযুদ্ধ বিরোধী যে অবস্থান, প্রচণ্ড অ্যান্টি ইন্ডিয়ান অবস্থান এবং তাদের সাংগঠনিক যে কাঠামো, দক্ষতা। ভেবে দেখেন যে এই সমীকরণটা রাজনীতিতে মেক সেন্স কিনা। আর যদি মেক সেন্স হয়, তাহলে আপাতত যারা গত 24 বছর একসাথে ঘর করেছেন, এক পাতে খেয়েছেন, অনেক মানুষ, আমার বন্ধু বান্ধবী, ইন্টেলেকচুয়াল যারা কথা বলে, তাদের এখন দুঃসময়। তারা এতদিন খালেদা জিয়ার ছবি কভার ফটো হিসেবে দেখিয়ে বিএনপির সাথে ছিলেন আলোচনায়, বিএনপির সাথে চেষ্টা করেছেন, কিন্তু বিএনপির এই রাজনৈতিক অবস্থান তারা মেনে নিতে পারছেন না। কেননা তাদের
মনে হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধিতা, মনে নারী স্বাধীনতার বিরোধিতা, মনে এক্সট্রিম ভারত বিরোধিতা, এই সমস্ত বিষয়গুলো এখন এই নতুন সমীকরণে আসবে। সুতরাং এতদিন যারা মিলমিশ করেছিলেন, নিজের পরিচয় লুকিয়ে ইমপ্লান্ট রাজনীতি করেছেন, বিএনপির অনেক মানুষও জামায়াতের ইসলামিক মতাদর্শ ধারণ করে যারা ভাই ভাই হিসেবে একসাথে থেকেছেন, তাদের এখন রূঢ় বাস্তবতায় যেতে হবে, গ্রেট সেপারেশনে যেতে হবে। এই গ্রেট সেপারেশন সময়ের বাস্তবতা, আপনি কোন পক্ষে যাবেন সিদ্ধান্ত আপনার। আমরা নিশ্চয়ই এই সমস্ত আলোচনা আপডেট আপনাদেরকে আবারও আলোচনা করতে থাকব। মতামত দিয়ে জানাবেন যে এই আলোচনা আপনাদের নতুন কোনো ভাবনার খোরাক জাগালো কিনা, এবং সাথে সাথে কেউ নিশ্চয়ই এই প্রশ্নটাও পেয়ে গেছেন যে আমি শাহেদ আলম কেন গত বেশ কিছুদিন ধরে জামায়াত তাদের রাজনীতির বিরোধিতা এবং অন্যান্য বিষয় নিয়ে যারা জামায়াতের রাজনীতির সমর্থক তাদের সাথে কেন আমি দ্বন্দ্বে জড়িয়েছি এবং এইসব বিষয়গুলো জনসমক্ষে কেন আমি আলোচনা করেছি। আমার ভিতরে অন্য কোনো হীন উদ্দেশ্য নেই। আমি যেটা চাই সেটা হলো বাংলাদেশে এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হোক যেখানে আওয়ামী লীগের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। আর ফুরিয়ে যেতে হলেই আপনাকে এই যে সমীকরণ, এই যে বিভাজন, এই যে সেপারেশন, দ্য গ্রেট সেপারেশন, আপনাকে আত্মস্থ করতে হবে। এটাই হয়তোবা সামনে আগামী দিনের রাজনীতি। যদিও আমি জানি না রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সেই তত্ত্ব আবার ফিরে আসে কিনা। সবাইকে ধন্যবাদ।